আসসালামু আলাইকুম। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শায়লা শিন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান সিনিয়র সেকশন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম জীবনী শক্তি। আজ আমি জীবনী শক্তি অধ্যায়ের একদম শেষ অংশ নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার মধ্য দিয়ে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়টি শেষ হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবাধ শ্বসন। গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে শ্বসন প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সবাধ শ্বসন আর একটি হচ্ছে অবাধ শ্বসন। গত ক্লাসে সবাধ শ্বসন নিয়ে আলোচনা করেছিলাম, আজকের আলোচনার বিষয় অবাধ শ্বসন। অবাধ শ্বসন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। আসলে আমরা জেনে নেই ধাপ 1 সম্পর্কে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এই ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তবে 4 অণু এটিপির মধ্য থেকে 2 অণু এটিপি ব্যবহৃত হয়ে যায়। অর্থাৎ আপাত দৃষ্টিতে এ পর্যন্ত বিক্রিয়া সবাধ শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে সবাধ এবং অবাধ উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এর কারণ হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, সেই জন্যই উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ। তবে এই সবাধ শ্বসনের ক্ষেত্রে এবং অবাধ শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ হলেও অবাধ শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে বিজারিত হয়ে যায় বলে অবাধ শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, এমনটাই বিবেচনা করা হয়। এখন আমরা ধাপ 2 সম্পর্কে জানব। ধাপ 2 হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NAD অর্থাৎ NADPH প্লাস হাইড্রোজেন আয়ন জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না, তাই অবাধ শ্বসনের ক্ষেত্রে 1 অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। তাহলে এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের অবাধ শ্বসন প্রক্রিয়াটি। এখন আমরা জানব শ্বসনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রভাবক সমূহ। শ্বসন প্রক্রিয়ার প্রভাবকগুলো বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুরকমই হতে পারে। বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে 1. তাপমাত্রা। 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রায় শ্বসন হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 2. অক্সিজেন। সবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, কাজেই অক্সিজেনের অভাবে সবাধ শ্বসন কোনো ক্রমেই চলতে পারে না। 3. পানি। পরিমিত পানি সরবরাহ শ্বসন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। 4. আলো। শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না সত্যি, কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসন হার একটু বেড়ে যায়। 5. কার্বন ডাই অক্সাইড। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার একটুখানি কমে যায়। তাহলে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড এই 5টি প্রভাবক হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে বাহ্যিক প্রভাবক হিসেবে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা জানব শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক সমূহ সম্পর্কে। ১. খাদ্যদ্রব্য। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য অর্থাৎ শ্বসনিক বস্তু ভেঙে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে। ২. উৎসেচক। শ্বসন প্রক্রিয়ায় অনেক ধরনের এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, কাজেই এনজাইমের ঘাটতি শ্বসনের হার কমিয়ে দেয়। ৩. কোষের বয়স। অল্পবয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষের প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে বয়স্ক কোষ থেকে শ্বসনের হার বেশি। ৪. অজৈব লবণ। কোনো কোনো লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষের সুষ্ঠু ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভেতরে অজৈব লবণ থাকতে হয়। ৫. কোষ মধ্যস্থ পানি। বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন। তাহলে এই ৫টি প্রভাবক হচ্ছে আমাদের শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। এখন আমরা জানব শ্বসনের গুরুত্ব সম্পর্কে। ১. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়। ২. শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। ৩. এ প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। ৪. কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে, তাই বলা যেতে পারে এই প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। ৫. এই প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার এবং জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবনের অন্যান্য জৈবিক কাজেও সহায়তা করে। ৬. কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাধ শ্বসন। ৭. যে প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। ৮. ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এ প্রক্রিয়ায় দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। ৯. রুটি তৈরিতে এ প্রক্রিয়া ব্যবহৃত হয়। ইস্টের অবাধ শ্বসনের ফলে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভেতরের ফাঁপা হয়। তাহলে তোমরা দেখলে যে শ্বসনের গুরুত্ব সম্পর্কে। আসলে শ্বসনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। জীবের বেঁচে থাকার জন্য শ্বসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকে আমি তোমাদের এই অধ্যায়টি শেষ করে দিলাম, অর্থাৎ তোমাদের জীবনী শক্তি অধ্যায়টি আজকে শেষ হয়ে গেল। আমি আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে করার পরে তোমাদের উপস্থিতির জন্য অবশ্যই অনলাইন ভিডিও ক্লাসটির নিচে তোমাদের নাম, রোল এবং সেকশন লিখে জমা দিয়ে দিবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।